বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী কমার্স বিভাগে পড়াশোনা করে, আবার অনেক শিক্ষার্থী আছে যারা কমার্স নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু সবাই ভাবে যে আমি কমার্স নিয়ে পড়াশোনা করলে কোথায় পড়াশোনা করব বা কমার্সে পড়লে আমি ভবিষ্যতে কি করতে পারবো, এই নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে থাকে। তো এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ইমন কুণ্ডু, যিনি 2019 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় 42তম হয়েছিল। ইমন কুণ্ডু। আমি ইমন কুণ্ডু, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে অধ্যয়ন করছি। আমার সেশন 2019-20। তো ইমন কুণ্ডু, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাকে আমাদের এখানে অতিথি হিসেবে পেয়ে এবং আজকে যে কমার্সের বিষয়ে আমি অনেক কিছু জানতে পারবো এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। হয়তোবা জানেন যে আমি মানবিকের ছাত্র, কমার্স নিয়ে আমার আসলে একটু জানার অনেক ইচ্ছা আছে, কিন্তু আমি আসলে জানার সেভাবে সুযোগ পাইনি। তো আমি যদি প্রথমেই জানতে চাই যে সায়েন্স নেয় অনেকে আর্টস নেয়, যারা অনেক ভালো স্টুডেন্ট বা পরিবারের চাপে সায়েন্স নিতে হয়, অনেকে আর্টস নেয়, দেখা গেলো সে মানে একদম খাতা কলমে লিখিত যে আসলে ভালো স্টুডেন্ট এদের তেমন কিছু হয় না, সে আর্টস নেয়। কমার্স আসলে কারা নেয় বা আপনি কেন কমার্স নিয়েছেন? এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি যে কেন কমার্স নিব আমি। তিনটা যে বিভাগ আছে, তিনটা বিভাগই কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা সমাজে দেখি, তিনটা শ্রেণীর মানুষের দরকার আছে, একে অন্যের কমপ্লিমেন্ট বলতে পারি। বাইরের দেশগুলোতে কিন্তু ব্যবসায় শিক্ষা বলি বা কমার্সের যে সাবজেক্টে সেটার অনেক ডিমান্ড আছে। বর্তমান যে ইকোনমিকে যদি আমি ভালোভাবে সচল রাখতে চাই, সেখানে ইকোনমিক্সের স্টুডেন্ট, বিজনেস স্টাডিজের স্টুডেন্টের দরকার। আচ্ছা, এবার আসি আমি কেন কমার্স নিয়েছিলাম। ছোটবেলা থেকে খুব একটা পড়াশোনা করতাম না, ভালো স্কুলে পড়তাম, কিন্তু আমার খেলাধুলায় খুব আগ্রহ ছিল। তো খেলাধুলার পাশাপাশি বাসায় এসে যতটুকু সময় পাইতাম পড়াশোনা করতাম। তো আমার দিদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন। তো আমি যখন 8-এ আমার জেএসসি শেষ হলো, তখন আমাদেরকে স্কুল থেকে বলা হলো যে কে কোন সাবজেক্ট নিতে চান। আমার যে জিপিএ, সেটাতে আমি সায়েন্স নিতে পারতাম, কিন্তু আমার দিদি বললো যে না, দরকার নাই, তুই যেহেতু খেলাধুলা অনেক করিস, পড়াশোনা ঠিক মতো করিস না, তুই হচ্ছে কমার্স নে যদি মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাস, কোনো একটা ব্যাংকে জব করতে পারবি বা ভালো একটা লাইফ লিড করতে পারবি। তো দিদির সেই কথা থেকে আমার আসলে কমার্স নেওয়া বা ব্যবসা শিক্ষা যে সাবজেক্টটা সেটা নেওয়া। যারা আর্টস নেই, যেমন আমি আর্টস নিয়েছিলাম 11-12-এ ওঠার পরে, মানে যখন এসএসসি শেষ হলো তারপরে আমি আর্টস নিলাম। আর্টস নেওয়ার কারণে আমাকে অনেক সময় অনেক কথা শুনতে হতো, যেমন দেখা গেলো কেউ বললো যে ও নষ্ট হয়ে গেছে, ও পড়াশোনা করে না, তুমি তো শেষ। কমার্স নেওয়ার কারণে কি কখনো এমন কথা শুনতে হতো কিনা, বা কিছু এমন কি কেউ কিছু বলে যে কমার্স কেন নিয়েছো, তুমি কি পড়াশোনায় ভালো না, এই টাইপের কোনো এক্সপিরিয়েন্স আছে কি? খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, তবে মাঝে মাঝে মানুষ বলতো আর কি, কোন সাবজেক্টে পড়ো বা তোমার সেকশনটা কোনটা। আমি বলতাম আচ্ছা আমি কমার্স নিয়ে পড়াশোনা করি। তো তাদের একটু মুখের দিকে তাকালে বোঝা যেত যে আসলে না, হয়তো বা সায়েন্স নিলে আরো বেটার ফিল হতো, যেহেতু আমার দিদিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তো সবাই মনে করতেন যে আমি মনে হয় অনেক উইক স্টুডেন্ট, এই জন্য আর কি কমার্সে আর কি শিফট করেছি। তো আমি যেটা বুঝতে পারলাম যে আপনার একটা বড় বোন আছে, তো আপনার পরিবারে আসলে কতজন আছে? আমরা পরিবারে 4 জন, আমার বাবা মা, আমার দিদি আর আমি। আঙ্কেল আন্টি কি করতেছেন? বাবার একটা দোকান আছে, মা তো ফুল টাইম হাউস মেকার, আর আমার দিদি হচ্ছে বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে কর্মরত আছে। গ্রেট। তিনি আসলে কোন সেশনে ছিলেন ফার্মাসি ডিপার্টমেন্টের? 15-16 সেশনে ছিল আমাদের। বিশ্ববিদ্যালয়ের আসার যে জার্নি, এইসব বিষয়ে আমরা প্রশ্ন করব, আস্তে আস্তে জানতে চাইবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 42তম হলো, যেদিন রেজাল্টটা, একদম সেটাই জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 42তম রেজাল্টটা আসবে, এটা কি আসলে এক্সপেক্টেড ছিল পরীক্ষা দিয়ে? মানে যেদিন রেজাল্টটা দেখলেন যে চোখ দিয়ে যে আজকে আমি 42তম হয়েছি, তখন আসলে ফিলিংসটা কেমন ছিল? যদি আমি একটু মনে করিয়ে দিই, আমাদের সময় হচ্ছে প্রথম রিটেন এক্সাম ছিল। অন্যবার কি হতো, রেজাল্ট গুলো 2-1 দিন পরেই পাওয়া যেত, কিন্তু আমাদের সময় রেজাল্টটা দিতে অনেক দেরি করে, আজ দিবে কাল দিবে, এরকম প্রতিদিনই টিভির সামনে বসে থাকতাম যে আজকে রেজাল্ট দিবে। তো যেদিন রেজাল্ট দিল, দিদি আমাকে কল দিল যে তোর তো রেজাল্ট দিয়েছে। তা আমি বললাম আমার কত হয়েছে, তো বলতেছে যে 342তম। আমি মনে মনে একটু খুশি হলাম যে আমার চান্স হয়েছে, কিন্তু আসলে আমি একটু মানে একটু কষ্ট পাইছিলাম, যে কারণ আমার প্রত্যাশা ছিল অনেক ভালো। আমাকে টিচাররা সবাই বলতো যে ইমন তুমি টপ 100-এর মধ্যে থাকবা। আমি যে টিচারদের কাছে পড়তাম, ওনারা মানে আমার উপর এরকম এক্সপেকটেশন থাকতো, তখন মানে ওনাদের চেহারাগুলো ভেসে উঠলো যে ওনারা তো আমার উপর অনেক প্রত্যাশা ছিল, আমি তো আসলে পূরণ করতে পারলাম না। পরে দিদি আবার জিজ্ঞাসা করছে যে তুই আসলে বলতো কততম হয়েছিস। আমি বললাম যে তুই বললি 342, বলছে না শুধু 42। তখন মনে হইলো যে আমার জীবনের সবটুকু একটা সেরা মুহূর্ত ছিল ওইটা। পরে রেজাল্ট জানার পরে তো বাবা মা সবাই অনেক খুশি, বাবা তো চলে গেছে মিষ্টি কিনতে, সবাইকে খাওয়াবে, মানে অসাধারণ একটা মুহূর্ত ছিল তখন। যদি জানতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্সের সিট কতগুলো? বর্তমানে 950টা সিট আছে। মাত্র 950টা? আচ্ছা, কমার্সে বাংলাদেশে কত, মানে অ্যাপ্রক্সিমেটলি কতজন পড়াশোনা করে? তাও আমাদের সময়ে
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 35,000 প্লাস পরীক্ষা দিয়েছিলাম। 35,000? হ্যাঁ, 35,000। তাহলে কি তুলনামূলক বাংলাদেশে কমার্সের স্টুডেন্ট কম? হ্যাঁ, বাংলাদেশে তুলনামূলক কমার্স স্টুডেন্ট কম, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আমাদের যে সমাজ ব্যবস্থায় এখানে একটা কথা আছে যে সায়েন্স না নিলে তুমি স্টুডেন্ট না, বা তোমাকে সায়েন্সই নিতে হবে। কিন্তু মানুষের তো কখনো কারোর ইচ্ছা থাকতে পারে যে আমি ব্যাংকার হব, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজার হব, কারোর ইচ্ছা থাকতে পারে আমি লয়ার হব। সেই জিনিসগুলোর উপর প্রাধান্য না দিয়ে, যেহেতু আমরা ছোট থাকলে বুঝি না আসলে আমাদের কোন ক্যারিয়ারে যাওয়া উচিত, তো আমাদের সবাই বলে যে আমাদের উপর চাপিয়ে দেয় বা বলে যে তোমাদেরকে সায়েন্স নিতে হবে। এবং আমরাও ওই সার্কেলের মধ্যেই পড়ে গেছি যে আমরা আসলে মনে করি আমি যদি সায়েন্স না নিই আমি ভালো স্টুডেন্ট না, সমাজে আমাকে খারাপ চোখে দেখবে, কেউ আমাকে স্টুডেন্ট বলে মনে করবে না, জন্যই মানুষ আর কি বেশি কমার্সটা কম নিয়ে থাকে। আরেকটা যে বিষয় হচ্ছে চাকরির যে ফিল্ড, কমার্সের যে চাকরির ফিল্ড, এইটা সম্পর্কেও আমাদের যারা স্কুল লেভেলের স্টুডেন্ট আছে, কলেজ লেভেলের স্টুডেন্ট আছে, এদের কাছে যথেষ্ট ইনফরমেশন নাই যে সে কমার্স থেকে পড়াশোনা করে ভবিষ্যতে কি হতে পারবে। আবার দেখা গেছে যে আমাদের আশপাশে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আমরা সাধারণত তাদেরকে দেখে থাকি যে সে সায়েন্স নিয়ে পড়েছেন, তিনি ব্যাংকে চাকরি করছেন, তিনি ভালো ভালো জায়গায় আছেন। এই ইনফরমেশনটা তাদের কাছে আসলে আমাদের পৌঁছে দেওয়া উচিত, যারা হচ্ছে ভবিষ্যতে কমার্স নিয়ে পড়াশোনা করতে চান। এই ইনফরমেশনটা নিলে হয়তো বা স্টুডেন্টদের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা দেখি যে সায়েন্সে যারা পড়াশোনা করে এদের কিন্তু বিশ্ববিদ্যালয়, যদি আমি বলি চাকরির ফিল্ডের কথা আলাদা, পড়াশোনা করার জন্য মানে হায়ার স্টাডিজ করার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সায়েন্সদের জন্য ওপেন। তাছাড়াও ওদের জন্য কিন্তু আলাদা করে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, মেডিকেল, এভরিথিং ওদের জন্য আছে। আবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। তো কমার্সের জন্য অ্যাকচুয়ালি মানে যদি আমরা 35,000 পরীক্ষা দিছে, এটা যদি আমরা ধরে নিই নাম্বারটা, তারপরেও মানে টোটাল যারা কমার্সে পড়াশোনা করে এদের আসলে পড়াশোনা করার দেশের মধ্যে স্কোপ কতটুকু, দেশের মধ্যে এবং দেশের বাইরে, আমি দুটোই জানতে চাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে FBS আছে, ওইখানে 950। আমাদের IB আছে স্পেশালাইজ, যদিও বা সেখানে সবাই পরীক্ষা দিতে পারে, তবে কমার্সদেরকেও অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। BUP-তে ভালো সংখ্যক এখন স্টুডেন্ট নিচ্ছে। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে ভালো সংখ্যক স্টুডেন্ট কিন্তু কমার্সের জন্য বরাদ্দ থাকে। বিভিন্ন যেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো হচ্ছে সেইখানেও কমার্সদের জন্য সিট রয়েছে। আরও হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু কমার্সের চাহিদাটাই বেশি। আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন সায়েন্সে পড়ে এসেছে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে BBA করছে, MBA করতেছে, কিন্তু তারা পরে এসে বুঝতে পারছে যে আসলে না, এই সেক্টরটাতেও ভালো করা সম্ভব। অনেক সুযোগ আছে, পড়াশোনার সুযোগ আছে। তাছাড়াও আমি যদি বাইরে পড়াশোনা করতে যাই, সেখানে বাইরের দেশগুলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে বিশাল পরিমাণ স্কলারশিপ দিয়ে থাকে, মানে অনেক সুযোগ আছে আর কি, আমি বলতে পারি। আচ্ছা, আমি একটা মজার প্রশ্ন করি, যে একটা জিনিস দেখা যায় আমাদের দেশে অর্ধেক স্টুডেন্টই কিছু না কিছু যাই করুক না কেন, কোন ডিপার্টমেন্টে পড়ে বলে যে CSE, আর একটা যদি বলা হয় যে কোন ডিপার্টমেন্টে, তাহলে BBA। আসলে এই BBA, এটা তো এই BBA এর মধ্যে আপনি তো নিজেও BBA করতেছেন, যেহেতু আপনি কমার্সের স্টুডেন্ট, তো আসলে এই BBA এর মধ্যে আসলে কি কি আছে এটা আমি জানতে চাই। আমি যদি আমার ফ্যাকাল্টির কথা বলি, আমাদের এখানে 9টা ডিপার্টমেন্ট আছে, 9টা স্পেশালাইজড ডিপার্টমেন্ট। ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, দেন ট্যুরিজম ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন লিডারশিপ। তো এইরকম 9টা ডিপার্টমেন্ট আমাদের এখানে আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা ফিল্ডেই ভালো সংখ্যক এখানকার যে স্টুডেন্ট আছে তারা অবদান রাখতেছে। এছাড়াও IB আছে, যারা হচ্ছে স্পেশালাইজ BBA বলে ওদেরকে, এবং ওদের 4th ইয়ারে যে ওদেরকে মেজর মাইনর সিলেক্ট করতে হয় যে সে কি ফাইন্যান্স নিবে, সে কি অ্যাকাউন্টিং নিবে। তো সেম ভাবে এরকমই 10 থেকে 12টা আর কি স্পেশালাইজ সাবজেক্ট এখানে আছে। সেটাকে আসলে BBA বলে? BBA আসলে আলাদা কোনো সাবজেক্ট? BBA একটা ডিগ্রি আমি বলতে পারি, যেমন হচ্ছে BA ব্যাচেলর অফ আর্টস, যারা হচ্ছে সায়েন্সে আছে BSc, এইরকমই BBA একটা ডিগ্রি। তো কেমন লাগে যখন ধরেন যে আপনি বললেন যে কি করছো, আমি BBA করছি, তো এটা বললে যদি কেউ হেসে ওঠে তখন কেমন লাগে? না, এখনো পর্যন্ত আমি এই এক্সপিরিয়েন্সটা কখনো মুখোমুখি হয়নি যে কেউ হেসে উঠেছে। সবাই জিনিসটা খুব ভালো চোখেই দেখে যে আমি যখন বলি, যদিও বা আমি সবসময় পরিচয় দিই আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। তো যেহেতু BBA আমি জিনিসটা বলি না, তো আমি এখনো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি নাই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যদিও এইভাবে প্রশ্ন করাটা সমীচীন নয়, তারপরও যেমন ধরেন যে কেউ আর্টসে পড়াশোনা করে, যদি বলা হয় যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, ডিরেক্ট বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ধরেন আপনি কমার্সে পড়াশোনা করতেছেন, তো এই সময়টাতে আপনি তো 42তম হয়েছিলেন, 42তম হওয়ার পর আপনি ফাইন্যান্স নিয়েছিলেন। তো আমরা যখন আর্টসে হতে যাই, আমরা তখন প্রথমেই চয়েস করি ল, তারপরে ইংলিশে আসি, তারপরে যদি ইংলিশ না থাকে তারপরে আয়ারে যাই, তারপরে আমরা এইভাবে এক এক করে পিছাইতে থাকি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে এমন যাই। সো এই BBA-তে যে সাবজেক্টগুলো আছে, এখানে কি এমন কোনো আপস এন্ড ডাউনস আছে কিনা যে এই সাবজেক্টটাকেই প্রথমে প্রাধান্য দেওয়া হয়, এইটা
এটা টপ সাবজেক্ট, মানে কোনগুলো বিবিএ তে টপ আর- সাবজেক্ট আর কোনগুলো আর কি একটু ভ্যালু কম আর কি? খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন। আমার মতে কোনো সাবজেক্টই টপ বা বটমে নাই, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা নির্দিষ্ট গুরুত্ব আছে, ও ওর ফিল্ডে ওর অবদান রাখবে। তবে সমাজের মানুষ যারা আছি বা আমরা যারা স্টুডেন্ট আছি, হয়তো বা কোনো ডিপার্টমেন্টে ভালো স্টুডেন্টরা সামনের দিকে যাচ্ছে, এই জন্য ওইটাকে আমরা বলতেছি টপ সাবজেক্ট। আর কেউ কেউ হচ্ছে পিছনের দিকে সাবজেক্টগুলোতে আসছে। মানে পিছনের দিকে সাবজেক্ট মানে এই নয় যে ওইটা খারাপ সাবজেক্ট, ওইটা অনেক ভালো সাবজেক্ট, ওইটার অনেক ভালো অপরচুনিটি আছে। তবে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভালো দিকে বা ভালো মেরিটে থাকে তারা ফাইন্যান্সের দিকে বেশি যায়। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি, ফাইন্যান্সের একটা ডিমান্ড আছে, বিশেষ করে শেয়ার মার্কেট বলি, এই সকল দিকগুলোতে ফাইন্যান্সের যে স্পেশালাইজড নলেজগুলো আছে এটা ফাইন্যান্সের থেকেই অর্জন করা সম্ভব। এই জন্য মানুষ আর কি ফাইন্যান্সটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তবে আমি সবসময় মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টই তার নিজ জায়গা থেকে সেরা। এখানে কোনোটা সেরা বা একদম খারাপ এমন কোনো কিছু নাই। এফবিএস এর 9টা ডিপার্টমেন্ট আছে, 9টা ডিপার্টমেন্টে খুব ডিমান্ড। আনসারটা ভালো, একটু ডিপ্লোম্যাটিক তবে ভালো। ডিপার্টমেন্ট নিয়ে এই আলোচনা করতেছি, এখানে আমরা আবার ব্যাক আসবো। ভিডিওটা মূলত কাউকে অনুপ্রেরণা জাগানোর জন্য যারা এখনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয়নি বা ভাবছে যে কমার্স নিব কি নিব না তাদের জন্য। তো সেই জায়গায় যদি আমি যাই, আবার 3 মাসের যে অ্যাডমিশন টাইমটা থাকে, এই অ্যাডমিশন টাইমটাতে আপনি কোচিং করছিলেন কোথায়, বাসায় নাকি ঢাকায় এসে? যদি ঢাকায় এসে করেন কেন, যদি বাসায় করে থাকেন তাহলে সেটা কেন? আচ্ছা, আমার ইচ্ছা ছিল ঢাকাতে এসেই কোচিং করার। তবে আমার দিদি যেহেতু আগে একটা এক্সপিরিয়েন্স করেছে ঢাকায় আসলে অ্যাডমিশনের টাইমে কি কি হতে পারে, এবং তার ফ্রেন্ড সার্কেলরাও এই জিনিসটা ফেস করেছে। আমার দেশের বাড়ি ঝিনাইদহ, আমি সেখানে আমার অ্যাডমিশনের যে যাত্রাটা সেটা সম্পন্ন করছিলাম। ঢাকায় আসলে একটা সমস্যা হয় কি, আমরা যারা বাইরের শহর থেকে ঢাকায় আসি, শুরুতে এসে মানায় নিতে একটু কষ্ট হয়। এখানকার যে জল, খাবার এবং পরিবার থেকে দূরে এসে বাসায় যখন আমি অ্যাডমিশনের টাইমে বাসায় থাকি, আমার সকল কাজ আমার মা করে দেয়। আমার যে কোনো প্রয়োজন হলে বাবা দেখে, আমার যদি অসুস্থ হই সেগুলো আমার বাবা মা আছে দেখার জন্য। কিন্তু আমি যদি ঢাকায় আসতাম হয়তো বা এত স্মুথলি যেত না আর কি। এই জন্য দিদি আমাকে সাজেস্ট করেছিল যে ঠিক আছে তুই ঝিনাইদহতে থাক, কমার্সের জন্য আসলে নিজে পড়লেও চান্স পাওয়া যায়, সেখানে ঢাকায় আসার আসলে খুব একটা দরকার নাই। বাসায় যে 3 মাস ছিলেন, অ্যাডমিশন প্রিপারেশনের 3 মাস, এই সময়টাকে আপনি আসলে কিভাবে ভাগ করে নিয়েছিলেন? আপনার রুটিনটা আসলে কেমন ছিল? যদি রুটিনটা সেভাবে ফিক্স থাকে না হয়তো, তারপরেও যদি আমি জানতে চাই। আমি আমার অ্যাডমিশন জার্নিটা যদি বলি, আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এইচএসসি। আমি খুবই অনুপ্রাণিত ছিলাম আমার দিদিকে দেখে যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আমি তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসতো, আমার আগের ব্যাচে আসছে, তার আগের ব্যাচে আসছে, সেই কোশ্চেনগুলো আমি দেখতাম যে আসলে কি কি কোশ্চেন আসে। তো আমরা যারা কমার্স স্টুডেন্ট থেকে অনেকে জানি না, অনেকে অ্যাডমিশনের টাইমে এসে জানতে পারি যে এই কোশ্চেনগুলো থাকে। তখন আমাদের আসলে এত হাতে সময় থাকে না। তো আমি তখন দেখলাম যে ইংরেজি আসে, এবং কমার্সের যে 4টা সাবজেক্ট আসে, বাংলা আসে। তো যেহেতু কমার্সের 3টা সাবজেক্ট আসছে, তো আমি ইন্টার থেকেই ওই সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়তাম এবং নিজেকে এইভাবে প্রিপেয়ার করতাম যেন আমি অ্যাডমিশনের জন্যই প্রিপারেশন নিচ্ছি। আমার কখনোই ইন্টার প্রিপারেশন ছিল না আমাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। আমি এইভাবে চিন্তা করতাম যে আমি যদি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিই, আমার এইচএসসির প্রিপারেশন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর যদি 3 মাসের কথা বলি, আমি হচ্ছে 3 মাস ইংরেজিতে অনেক বেশি ফোকাস করছিলাম। ইংরেজিতে কত মার্ক থাকে? ইংরেজিতে আমাদের সময় ছিল 15 মার্ক, এবং রিটেন আমাদের সময় প্রথম শুরু হয়েছিল, সেখানে রিটেনেও কম বেশি 25 মার্কের মতো রিটেনে ইংরেজি ছিল। আচ্ছা আচ্ছা। আমাদের যারা কমার্সে বা ব্যবসায় শিক্ষা অনুষদে ভালো করতে চায় বা চান্স পেতে চায়, তাদের ইংরেজি গুরুত্ব অপরিসীম আর কি। তো আমি ইংরেজি অনেক বেশি পড়তাম, ভোকাবুলারি পড়তাম। দিনের যদি আমি 10 ঘন্টা পড়াশোনা করেছি, সেখানে 5 ঘন্টা আমি ভোকাবুলারি পড়েছি, 5 ঘন্টা আমি ইংরেজি পড়েছি, এবং বাকি যে 5 ঘন্টা থাকতো সেটা বাংলা এবং আমার যে আদার্স সাবজেক্টগুলো ছিল, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এগুলো পড়তাম। তো এইভাবে আর কি আমি আমার টাইম ম্যানেজমেন্টটা করতাম। যেহেতু ইংরেজিতে ফোকাস বেশি, ইংরেজিটা বেশি প্রাধান্য দিতাম, এবং হচ্ছে আমি কোশ্চেন ব্যাংকটা অনেক বেশি অ্যানালাইসিস করতাম। বিগত 10 বছরের কোশ্চেন কিভাবে এসেছে, কোন কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চেন এসেছে, সেইগুলো আমি হচ্ছে লিখে লিখে রাখতাম। যেমন যদি আমি বলি বাংলার ক্ষেত্রে, আমি করতাম কি কোশ্চেন ব্যাংক নিতাম এবং টপিকগুলো লিখতাম শুরুতে, এবং পাশে দেখতাম যে কোন কোশ্চেনটা কতবার এসেছে, যে কোশ্চেনটা সব থেকে বেশি এসেছে সেই টপিকটা আমি খুবই ভালোভাবে পড়তাম, একদম মানে যেটা আমি কখনো না ভুলবো এরকম ভাবে, যে আমি ধরে নিতাম এখান থেকে একটা কোশ্চেন আসবে। ইংরেজির ক্ষেত্রেও সেম, আমি দেখতাম যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, কোন গ্রামার সাইড থেকে বেশি কোশ্চেন আসছে, সেইগুলো আমি ভালোভাবে বোঝার চেষ্টা করতাম। আচ্ছা, আমাদের যেই আর্টসের কিছু সাবজেক্ট নেওয়া যায়, যেমন হচ্ছে পৌরনীতি নেওয়া যায়, অর্থনীতি নেওয়া যায়, তারপরে হচ্ছে ভূগোল, ইতিহাস, এগুলো সাবজেক্ট মেইন সাবজেক্ট হিসেবে, আর বাংলা, আইসিটি আর ইংলিশ এগুলো সবার কমন থাকে। তো কমার্সেও কি এমন কিছু সাবজেক্ট আছে কিনা যেগুলো আর কি আমি সিলেক্ট করে নিতে পারি, নাকি কমার্সে ফিক্সড? কমার্সে আমি ইন্টারের কথা যদি বলি, আমাদেরকে ফাইন্যান্স থাকে, অ্যাকাউন্টিং থাকে,
ম্যানেজমেন্ট, মার্কেটিং, আমাদেরকে একটা ফোর্থ সাবজেক্ট নিতে হয়। এখন এই ফোর্থ সাবজেক্ট হিসেবে আমি যে কোনো একটা নিতে পারি, মানে আমাকে পরিবর্তন করতে পারি। আমি ফাইন্যান্স নিতে পারি, আমি অ্যাকাউন্টিং নিতে পারি, আমি ইচ্ছা করলে ইকোনমিক্স নিতে পারি, আমি পরিসংখ্যান নিতে পারি। আমাদের এখানে সুযোগ আছে। কোন 4টা সাবজেক্ট মানে থাকাটা বেটার, মানে একটা স্টুডেন্টের জন্য যে এই 4টা সাবজেক্ট থাকলে সেটা অ্যাডমিশন টাইমে এসে কাজে লাগে? মানে দেখা গেল যে কিছু সাবজেক্ট থাকে না, যে আমি দেখা গেল নিয়ে রাখলাম, যে আমার আর্টসের কথা যদি বলে আমি সমাজ বিজ্ঞান নিয়ে রাখছি, বা আমি আমার কৃষি শিক্ষা নিয়ে রাখছি, তো এইটার থেকে তো প্রশ্ন আসবে না, আমার কোনো প্রশ্ন আসার চান্সই নেই। সো এমন কোন সাবজেক্ট আছে কিনা, কোন 4টা সাবজেক্ট নিয়ে একটা বেটার, একটা অ্যাডমিশন যখন আমি দেবো তখন ওই সাবজেক্ট আমি যে এইচএসসি তে পড়ে আসছি সেটাই আমার আবার অ্যাডমিশনে কাজে লাগছে? তো আমি যদি বলি যে এখানে আমাদেরকে 3টা সাবজেক্ট দাগাইতে হয় অ্যাডমিশন টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা হচ্ছে অ্যাকাউন্টিং মাস্ট দাগাইতে হবে, ম্যানেজমেন্ট বাধ্যতামূলক দাগাতে হবে। এখানে ফাইন্যান্স বা মার্কেটিং এর মধ্যে যে কোনো একটাকে দাগানো যায়। তার মানে আমি ফাইন্যান্স বা মার্কেটিং যে কোনো একটা নিতে পারি। এখন আমার যদি মনে হয় যে আমি মার্কেটিং নিতে চাই, ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারি, আমি পরিসংখ্যান নিতে চাই নিতে পারি, ইকোনমিক্স নিতে চাই নিতে পারি, কৃষি শিক্ষা নিতে চাই নিতে পারি। এখন কারোর যদি মনে হয় যে আমি 4টা সাবজেক্টে 4টা মেজর সাবজেক্টে ভালোভাবে পড়তে পারবো না, মার্কেটিং 100 মার্কের পরীক্ষা দিতে হবে, ফাইন্যান্সে 100 মার্কের পরীক্ষা দিতে হবে, তো সে সেখানে কৃষি শিক্ষা নিতে পারে, কারণ সেখানে 25 মার্কের একটা প্র্যাকটিক্যাল থাকে, সে এটা ভালোভাবে পড়াশোনা করলে ভালো একটা মার্ক তুলতে পারবে। আবার কেউ চাইলে পরিসংখ্যান নিতে পারে, পরিসংখ্যান খুবই ভালো সাবজেক্ট, যেটা তার বিবিএ লাইফে গিয়ে অনেক বেশি হেল্প করবে। সে যদি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বা যে কোনো সাবজেক্টে পড়ে, পরিসংখ্যান তাকে ভালো একটা ব্যাকআপ দিতে পারবে বিবিএ লাইফে যে পরবর্তী। তবে অ্যাডমিশন টাইমে সেটা কোনো হেল্প করবে না। আর সেই ইকোনমিক্সও নিতে পারে, ইকোনমিক্স খুবই ভালো একটা সাবজেক্ট এবং পড়লে খুব সহজে বোঝা যায়। এবং বিবিএ লাইফে এসে যদি সে বিবিএ তে থাকে, অর্থনীতি বোঝা তার জন্য খুবই জরুরি। সে যদি জিনিসটা আগে থেকে ভালোভাবে বুঝে আসে, বিবিএ তে তার অনেক বেশি হেল্প হবে। সো স্ট্যাটিস্টিক্স আর আমাদের অর্থনীতি যদি আমরা নিতে চাই, কেউ কমার্স থেকে নিতে পারে, সেটা আসলে অ্যাডমিশনে কাজে না লাগলো ভবিষ্যতে বিবিএ তে তার কাজে লাগে। তার আপনার কোন কোন সাবজেক্ট ছিল? ফোর্থ সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আর ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট। মার্কেটিং আমার ছিল না। তার মানে মার্কেটিং এ পড়ার ইচ্ছা আগে থেকেই বাদ, ভার্সিটিতে আসার আগে থেকেই? হ্যাঁ, এই একটা ভয় ছিল আর কি, যে আমি যেহেতু মার্কেটিং ইন্টার লেভেলে পড়ি নাই, আমি হয়তো বা পারবো না। আমরা যারা ব্যবসা শিক্ষা অনুষদের বা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী থাকি, আমরা ভাবি যে ফাইন্যান্স মানে আমাকে 4 বছর ফাইন্যান্সই পড়তে হবে, অ্যাকাউন্টিং মানে আমাকে 4 বছর সবগুলো সাবজেক্টই অ্যাকাউন্টিং এর উপর করতে হবে। কিন্তু বিষয়টা এমন নয়। আমি যখন ফাইন্যান্সে পড়াশোনা করছি বা আমি যদি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করি, আমার মোটামুটি 20 থেকে 25টা সাবজেক্ট আমরা একই পড়াশোনা করে থাকি। আমি যেহেতু ফাইন্যান্স নিছি, আমার ফাইন্যান্স মেজরের জন্য আমরা কয়েকটা সাবজেক্ট বেশি পড়ে থাকি ফাইন্যান্সে, যাতে আমার স্পেশালি যে নলেজটা সেটা গেইন হয়। যারা অ্যাকাউন্টিং এ থাকে তারাও এরকম 8-10টা সাবজেক্ট, তারা হচ্ছে শুধুই অ্যাকাউন্টিং এর পর পড়াশোনা করে। যারা মার্কেটিং এ, তারাই শুধু মার্কেটিং এর উপর পড়াশোনা করে। তো আমাকে সবগুলো সাবজেক্টই পড়াশোনা করতে হবে। তো এখানে খুব একটা বেশি যে বাদ দেওয়ার কিছু নাই, বা সবাই সবকিছু শিখতে পারবে। আচ্ছা, আমি অ্যাডমিশন প্রিপারেশন থেকে আরেকটু দূরে যাই। একটা কথা মাঝে সাঝে শোনা যায়, মানে আপনি শুনছেন কিনা আমি জানি না, একটু ফানি কথা। কথাটা হচ্ছে যে যারা কমার্সে পড়ে, কমার্স মানেই ব্যাংক, যেটা শুরুতে বললেন যে কমার্সে পড়া মানেই ওই ব্যাংক জব। ব্যাংক জব তো অন্য জায়গা থেকে পড়েও করা যায়। আচ্ছা, কমার্সে পড়ে বা একজন একটা স্টুডেন্ট বিবিএ করলো, সো বিবিএ করার পরে তার আসলে লাইফে প্রফেশনালি স্কোপ কি কি থাকে? এই তথ্যটা আসলে আমাদের যারা স্টুডেন্ট আছে সবারই জানা উচিত। কমার্সের বা ব্যবসায় শিক্ষার অনেক সুযোগ আছে। আমি যদি শুরুতে ধরি, যারা যেখানে পড়াশোনা করছে, প্রত্যেকটা কলেজ বলি বা স্কুল বলি, সেখানে সে শিক্ষক হতে পারবে, এটা একটা দিক। তাছাড়া সরকারি যে কোনো চাকরিতেই যে কোনো স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে, তাহলে সরকারি চাকরি পুরোটাই তার জন্য ওপেন। সে যদি চায় সরকারি যে কোনো সেক্টরে যেতে পারে, সেটা হতে পারে প্রশাসন, পুলিশ বা যে কোনো কিছু, বিসিএস বা বিসিএস এ আমি যেটা বলছি। হ্যাঁ, এছাড়াও আমাদের পাওয়ার সেক্টর যেগুলো থাকে, পাওয়ার সেক্টরে ফাইন্যান্সদের জন্য বা ব্যবসায়ী শিক্ষা অনুষদদের জন্য আলাদাভাবেই সিট থাকে কিছু, এবং সেখানের যে স্যালারি বলি বা বেনিফিট বলি সেগুলো অনেক বেশি। এছাড়াও বাংলাদেশে ব্যাংক যদি বলি, 63টা ব্যাংক আছে। 63টা ব্যাংকে প্রতিটা যদি উপজেলা জেলা বলি, আমাদের কিন্তু অনেক ব্যাংকের ব্রাঞ্চ আছে, যেখানে আমাদের যারা ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী আছে তাদেরকে একটু প্রাধান্য দিয়ে থাকে। এছাড়াও ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল অনেক প্রতিষ্ঠান আছে, শেয়ার বাজার আছে, বা আমরা যদি বলি আইডিএলসি, আইপিডিসি, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। সেইখানেও আমাদের কিন্তু এই ব্যবসায় শিক্ষা অনুষদের যারা শিক্ষার্থী আছে তাদেরকেই বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকে। আমি যেটা বলতে চাচ্ছি প্রাইভেট সেক্টর যে প্রতিষ্ঠানগুলো। এছাড়াও কেউ যদি চায় প্রফেশনাল ডিগ্রি নিতে, সে সিএ করতে পারে, সিএফএ করতে পারে, সিএমএ করতে পারে, যেটার ডিমান্ড কিন্তু বাংলাদেশ বলি বা সারা বিশ্বে বলি সেটা খুবই বেশি। এবং এই ডিগ্রিগুলা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো সেক্টরের লোকজন সাধারণত আসে না। এইখান থেকেও অনেক ভালো জবের ফিল্ড আছে। তাছাড়াও আমি যদি বাইরে যাই, বাইরে পড়াশোনার সুযোগ আছে, বিশেষ করে অস্ট্রেলিয়া বলি, কানাডা বলি, ওইখানে কিন্তু যারা ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থী থাকে তাদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ওইখানে অ্যাকাউন্টেন্ট বলি, ফাইন্যান্সিয়াল ম্যানেজার বলি, তাদের অনেক ডিমান্ড। তার মানে বিদেশে যাওয়ার অনেক বেশি স্কোপ পাওয়া যেতে পারে কমার্সে পড়লে। বিদেশে গেলে অনেক ভালো স্কলারশিপও পাওয়া যায়। আর
স্কলারশিপগুলো আসলে কোন কোন দেশে পাওয়া যেতে পারে? সায়েন্সের থেকে যেসব দেশে যেতে পারে আমরাও সেসব দেশে যেতে পারি। আমাদের প্রত্যেকটা দেশেই আমাদের যে সাবজেক্টটা আছে বা আমাদের বিজনেস ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে আলাদা আলাদা কোর্স আছে। আসলে যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, এই জায়গাটাতে আমি যেটা বুঝলাম যে আপনার দিদি, তার কাছ থেকে আপনি আসলে বেশি অনুপ্রেরণা পেয়েছেন। আপনার পরিবারের সদস্য, আপনারা ভাই বোন দুজন, দিদির কাছ থেকে ছাড়া আপনার ফ্যামিলিতে কি আর কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের কেউ আছে? আমার পরিবার যদি বলি বা আমার পুরো পরিবারের যত বাউন্ডারি আছে সেখান থেকে আমার দিদি হচ্ছে প্রথম, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আর দ্বিতীয় হিসেবে আমি হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা, তো আমার অনুপ্রেরণা যদি বলি, আমার দিদি সব থেকে আমার বড় অনুপ্রেরণা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়াশোনা করতে হবে। তো একদম ছোটবেলায় যখন ধরেন যে আপনি কেবল স্কুলে যাওয়া শুরু করছেন, এই সময়টাতে থেকে শুরু করে স্কুল, তারপরে কলেজ, তারপরে আসলে ইউনিভার্সিটি, তো এই স্কুল কলেজ এর গল্পটা যদি ছোট করে একটু শুনতে চাই। আসলে কি হওয়ার ইচ্ছা ছিল একদম ছোটবেলায়? এটা হইতে চাইতাম, তারপর আস্তে আস্তে। তো ছোট থাকতে সবারই একটা ইচ্ছা থাকে যে আমি টিচার হব, স্কুলের টিচার হব। তো আমারও স্বপ্ন ছিল স্কুলের টিচার হব। হায়ার স্কুলে গেলাম, সেখানে আমার ইচ্ছা ছিল ওই স্কুলের টিচার হওয়া বা ওই রকম একজন টিচার হওয়া। আমরা সবসময় টিচারদেরকে আদর্শ মনে করি। এরপরে আমি কলেজে উঠলাম, ওইখানেও আমার মনে হতো যে ঠিক আছে আমি কলেজের শিক্ষক হব। তাছাড়াও আমি হচ্ছে যেহেতু অনেক খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম অনেক ভালো, তো ইচ্ছা ছিল একসময় যে ক্রিকেটার হওয়া। তারপরে কলেজে ওঠার পরে মনে হলো যে না, আমাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে এবং সেইখান থেকে ইউনিভার্সিটির টিচার হতে হবে। যেহেতু তখন আমার কাছে তথ্য কম ছিল যে আসলে আমি কি হব, আমার কাছে অপশন কম ছিল, আমি জানতাম না আসলে যে আমার কি হতে পারে। তো যেহেতু আমি এখন জানি, যেহেতু আমার বিবিও শেষের পথে, এখন ডিসিশন একটা নিব যে কোন দিকে যাওয়া যায়, যেটা আমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ভালো হবে। তো যে খেলাধুলার কথা বললেন, প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল, তো এখন তো বিশ্ববিদ্যালয়ে উঠেছেন, বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে কি খেলাধুলা হচ্ছে? আমি ছোট কাল থেকে মানে এত খেলাধুলা করছি। আমার যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, ক্রিকেট, ফুটবল সবই বেশি, তবে ক্রিকেট বেশি খেলতাম। আশপাশের মানুষ বলতো, যখন আমি চান্স পাইছি তখন বলছে যে ও পড়াশোনা করলো কখন। তো আমি এখন অনেক বেশি খেলাধুলা করি। আমার ফাইন্যান্স টিমের বাস্কেটবল টিমে আমি নিয়মিত খেলাধুলা করি, ফুটবল টিমে আমি নিয়মিত খেলা করি, আমি ক্রিকেট টিমেও খেলাধুলা করেছি। খেলাধুলা আমার জীবনের একটা অন্যতম অংশ, এটাকে কখনোই বাদ দেওয়া যাবে না। আমি যেখানে যাই মনে হয় না এটা থেকে দূরে যেতে পারবো। এবার একটু পার্সোনাল প্রশ্ন করি। পার্সোনাল প্রশ্নটা হচ্ছে, অ্যাডমিশন টাইমে কি কোনো রমণী বা কেউ ছিল, যে প্রেমিকা বা প্রেম এই টাইপের কিছু ছিল কিনা? না, আমি অ্যাডমিশন টাইমে খুবই ফোকাস ছিলাম, কোনো মেয়ে বলি বা এই জিনিসগুলো থেকে দূরে থাকতাম। এবং কোচিংয়ে গিয়েও আমি যে এক পাশে বসতাম, ক্লাস করে চলে আসতাম, কারোর সাথে কোনো কথা বলা না, কিচ্ছু না। মানে আমি অনেক ফোকাস ছিলাম আর কি এই সময়টা। যারা পরীক্ষা দিবে সামনে, তাদের এই 3টা মাস এই 2টা জিনিস থেকে অন্তত দূরে থাকা। জীবন অনেক সময় পাওয়া যাবে, তখন এই জিনিসগুলোকে ইউটিলাইজ করা যেতে পারে। নারী থেকে দূরে, পড়াশোনার কাছে। কাছে। আচ্ছা, খুবই ভালো। এখন যদি কারোর যদি দেখা গেল যে আছে কোনো একটা স্টুডেন্টের, সবাই তো আর ইমন কুন্ডু না, মানে ছোটবেলা থেকে ফোকাস থাকতে পারে না, মানে অনেক দিকে ফোকাস চলে যায়। এই স্টুডেন্টদের জন্য আসলে কি জ্ঞান বাক্য থাকবে যে আসলে তার এইটা করা, মানে যে হয়ে গেছে, এটা ভুল তো মানুষের হতেই পারে, হয়ে গেলে এখন কি করা যেতে পারে? হয়ে গেলে এখন দুইজনকে ভালোভাবে বুঝতে হবে যে অপর পক্ষে আছে এবং যে পরীক্ষা দিচ্ছে তাকে বুঝতে হবে যে তারা যদি তাদের যে সম্পর্কটা আছে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে তাকে অবশ্যই তো ভালো করে পড়াশোনা করতে হবে। এবং এই 3টা মাস পড়াশোনা করে কোনো একটা ভালো যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলেই না তাদের যে সম্পর্কটা সামনে আগাইতে পারে। তার দুজনকে সময় দিতে হবে, একটু কষ্ট হলেও একটু দূরে থাকতে হবে এই টাইমটাতে। মানে এটা যদি স্টুডেন্টরা ফলো করা উচিত আসলে। এই সময়টা যদি মানে গার্লফ্রেন্ডের পেছনে সময় ব্যয় করতে হয় বা ঝগড়াঝাটি করে সময় চলে যায়, তাহলে আসলে পড়াশোনা করবে কখন? হ্যাঁ, এই 3টা মাস খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা মাসের যে যত ভালোভাবে ইউটিলাইজ করবে, তার আগামী 30 বছর বলি বা তার লাইফ টাইম ভালো যাবে। আচ্ছা, অ্যাডমিশন প্রিপারেশন টাইমে 3 মাস পরীক্ষার গুরুত্ব আসলে কতটুকু? অ্যাডমিশন টাইমে আমি যতটুকু না পড়তেছি, তার থেকেও বেশি আমাকে ওটা টেস্ট করতে হবে। সেটা আমি নিজে হোক বা কোথাও পরীক্ষা দিয়ে হোক। আমি যখন পরীক্ষা দিয়ে ভুল করব, যে যত বেশি ভুল করছে সে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। কারণ মানুষ যখন ভুল করে, সে কিন্তু ওই জিনিসটা আরেকবার দেখবে যে আমি কেন ভুল করছি, এবং ওইটা কিন্তু সে অ্যাডমিশন টাইমে যায় আর ভুলটা হবে না। যদি নিয়মিত পরীক্ষা দেওয়া যায়, তাহলে নিজের যেই অ্যাবিলিটি এবং কনস্ট্রেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে সে জানতে পারে, এবং সে অনুযায়ী সে তার
বাকি যে এই পথ চলাগুলো সেগুলো চলতে পারে ভালো। আমি যদি এখন অনেক বেশি ভুল করে থাকি তাহলে আমাকে ওই সাবজেক্ট আরো বেশি ভালোভাবে পড়তে হবে, যেটাতে আমি কম ভুল করছি সেটা আমার একটু কম পড়লেও হচ্ছে। তো পরীক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার বিষয়টা থেকে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা অনেকে অনেক জায়গায় কোচিং করি, এক একজন এক এক জায়গায়, কেউ ইউসিসিতে করে, কেউ ইউনিআইডি করে, আরো অনেক উদ্ভাস উন্মেষ অনেক রকম কোচিং সেন্টার আছে। অনেকেই প্রশ্নটা করে আমি কি শুধু কোচিং করলেই ভাইয়া হয়ে যাবে চান্স, নাকি আমার প্রাইভেট পড়তে হবে? আপনি কোনো প্রাইভেট পড়ছিলেন কিনা, বা যদি পড়েও থাকেন কোন কোন সাবজেক্ট পড়তেন, কিভাবে পড়তেন? অ্যাডমিশন যে বিষয়টা সেটা হচ্ছে পুরোটাই নিজের পড়াশোনার ওপর। কেউ যদি চায় যে আমি কোথাও কোচিং করব না, কোনো টিচারের কাছে পড়বো না, সেও চান্স পেতে পারে। তবে টিচার বা কোচিং এর কাছে পড়লে কি হয়, তারা একটা ভালো দিক নির্দেশনা দেয়। ইংরেজির জন্য আলাদাভাবে পড়া উচিত, যেহেতু ইংরেজি আমাদের ব্যবসা শিক্ষা অনুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি কোনো একটা কোচিং এ সে ভর্তি হয়, সেই পরীক্ষাগুলো নিয়মিত দিতে পারে। এবং আমি আমার কথা যদি বলি, আমি 2টা জায়গাতে পড়তাম। আমার একটা টিচার ছিলেন, ওনার কাছে অ্যাকাউন্টিং অ্যান্ড আদার সাবজেক্টগুলো পড়া নিতেন এবং অ্যাকাউন্টিংটা খুব ভালোভাবে শিখাইতেন। আর একটা ইংরেজি টিচারের কাছে পড়তাম, উনি হচ্ছেন ইংরেজিটা অনেক ভালো পড়াইতেন। আর হচ্ছে একটা কোচিং এ পড়তাম আর কি, যেখানে মেইনলি আমি পরীক্ষা দেওয়ার জন্য যেতাম। পরীক্ষা দিতেন মানে সব জায়গায় তো আলাদা আলাদা করে পরীক্ষা হইতো? হ্যাঁ, জিনিসটা ভালো লাগলো। এটা আসলে পরীক্ষা দেওয়াটাই মেইন। অনেকে থাকে এমন যে পরীক্ষা দেয় না, দেখা গেলো 2-3 দিন গেল, 1 মাস মতো কোচিং করলো, করার পরে মনে করে যে আমি ডন হয়ে গেছি। এখন আমি যদি আর একটা প্রশ্ন করি, পরীক্ষার এই অ্যাডমিশন টাইমে আপনি কার কাছ থেকে বেশি জ্ঞান নিতেন? বা সে একটা কোনো ব্যক্তি হতে পারে, বা আপনার কোনো গুরু ছিল কিনা এই সময়টাতে? আমি তো সবসময় বলি যে আমার জীবনে যখনই কোথাও বেঁধে যায় বা আমার কোনো সমস্যা যদি হয়, আমার উপরে আমার দিদি আছে, আমি তার কাছ থেকে এই জিনিসটা কি জ্ঞানটা নিয়ে থাকি আর কি। তাছাড়াও আমাদের পদ্ধতি যে সকল শিক্ষক ছিলেন তারা সবসময় তো মোটিভেট করতেনই। আমি যে কোচিংয়ে পড়তাম সেই কোচিংয়ের পরিচালক, আমি যেই স্যারের কাছে পড়তাম, উনি তো সবসময় আমাকে মোটিভেট করতেন। কোনো সমস্যা হলে এই জিনিসটা ভালোভাবে পড়াশোনা করো, এইটা ভালোভাবে পড়তে হবে, ইংরেজির এই অংশটুকু ভালোভাবে দেখতে হবে। তো সবাই আর কি বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন অ্যাডভাইস দিয়ে আমাকে সাহায্য করেছেন অ্যাডমিশন সময়টাতে। তো এখন আমি যদি জিজ্ঞাসা করি যে আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন? যদি বা মনে হতে পারে আমি অনেক দাম্ভিক ভাবে বলছি, আমার বাবাকে বলছিলাম যে যখন অ্যাডমিশন টাইমে, যে আমি একটা ডিপার্টমেন্টে বা একটা ইউনিটে পরীক্ষা দিব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। আর কোনো ইউনিটে আমি পরীক্ষা দিব না, কারণ আমি এই অ্যাডমিশন টাইমটাতে বা এই যে 4 বছর যদি আমি 9 থেকে ধরি, যতটুকু পরিশ্রম করছি, এটা দিয়ে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই, আমাকে জীবনে আর কিছু হবে না, আমাকে দিয়ে আমি আর পড়াশোনা করব না। তাও বাবা আর কি অনেক জোরজার করে যে হয়তো বা কোথাও একটা ভুল হয়ে যেতে পারে, মিস্টেক হতে পারে, সেই জন্য যেহেতু জগন্নাথে পরের দিন পরীক্ষা থাকতো আমাদের সময়, জগন্নাথের ফর্মটা তোলা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, আর যেহেতু ডি ইউনিটেও একটা পরীক্ষা দেওয়া যায়, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, এই 3টা ইউনিট ছাড়া আমি কোথাও আর এই পরীক্ষা দিইনি। 3টা ইউনিটের রেজাল্ট গুলো কি ছিল? আচ্ছা, আমি হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, সি ইউনিটে তো আমার 42তম। জগন্নাথে পরীক্ষা দিয়েছিলাম, জগন্নাথে 78তম, যদি আমি ভুল না করে থাকি, যদি 4 বছর আগের ঘটনা। আর ডি ইউনিটে আমি পরীক্ষা দিইনি, কারণ 27 তারিখে ডি ইউনিটের পরীক্ষা ছিল, 26 তারিখে আমাদের সি ইউনিটের রেজাল্ট দিয়েছে, তো এই জন্য আমি আর কি পরীক্ষা দিতে যাইনি। অলরেডি হয়ে গেছে, এখন আর পরীক্ষা দিয়ে কি হবে আমার? তো আমরা রেজাল্টের দিনের ঘটনাও শুনেছি। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি আপনার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এগুলোর রেজাল্ট কি ছিল? পিএসসিতে আমার রেজাল্ট ছিল 4.67, জিএসসিতে ছিল 4.74, এসএসসিতে ছিল 5 এবং এইচএসসিতেও 5। আচ্ছা, তো মানে কি ছোটবেলায় কি একটু দুষ্টামি বেশি হ্যাঁ, করতেন? আমি ছোটবেলা থেকে অনেক বেশি খেলাধুলা করতাম। পরীক্ষার আগে দিদির কাছে যে পড়াশোনা করতে বসতাম, ও যতটুকু বুঝাই দিত ওইটা দিয়েই পরীক্ষা লিখে আসতাম, মোটামুটি ভালো মার্ক চলে আসতো। তো 8 পর্যন্ত এরকমই চলতো। পরবর্তীতে দিদি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলো, আমি একা হয়ে গেলাম, আমার থেকে তো আর কেউ পড়াই দেওয়ার নাই। ওকে দেখতাম ও জিনিসগুলা বাসায় এসে যখন শেয়ার করতো যে বিশ্ববিদ্যালয়ে এই হয়েছে ওই হয়েছে, তো জিনিসটা আমাকে মানে খুবই অনুপ্রাণিত করতো। তো তখন থেকেই মেইনলি খুব ফোকাসে পড়াশোনা করা শুরু। আরেকটা যে বিষয় হতো যে আমি যখন 6-7 এ ছিলাম, তো আমাদের একটা গ্রুপ ছিল আর কি। তো গ্রুপ নিয়ে আমরা একটা কোচিং এ যেতাম, কোচিং এ যে সারাদিন মানে মজা টজা করে চলে আসতাম। ওখানে যে পড়াশোনা করার জন্য আসলে যাওয়া উচিত, সেটা কখনো করা হয় না ওই টাইমটাতে। তো প্রত্যেকবারই কোচিং এ যেতাম একটু দেরি করে, সেই সময় পর্যন্ত বেসিক যে জিনিসগুলো থাকতো পড়ানো হয়ে যেত, আমিও ওই রকম ভাবে মনোযোগ দিতাম না। তো যখন 9-9 হচ্ছে আমি একটা কোচিং চেঞ্জ করে নতুন একটা জায়গায় যাই। তো নতুন জায়গায় গেলে কি হয়, মানুষ মনে করে আচ্ছা ঠিক আছে আমি নতুন জায়গায় যাচ্ছি, আমাকে কিছু একটা দেখাইতে হবে, আমি ভালো স্টুডেন্ট। তা আমি শুরুর দিকে অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে কোচিং এ যেতাম এবং দেখতাম যে টিচাররা যখন কোশ্চেন করছে আমি অনেক ভালো উত্তর দিতে পারছি, তারপরে ওইখানকার যারা ভালো স্টুডেন্ট আছে তাদের সাথে ভালো কম্পিট করতে পারছি। তো আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করলো যে না, আমি তো আসলে পারি, আমি পড়লেই পারবো। তো তখন থেকে এবং দিদির অনুপ্রেরণা, এই 2টা জিনিস মিলায়ে আমার পরবর্তী যাত্রাটা ছিল আসলে। আচ্ছা, আপনি যেহেতু দিদি আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে 15-16 সাল থেকে, আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় কি
আগে ঘুরতে আসছেন কিনা? অবশ্যই আসছেন বোনের বিশ্ববিদ্যালয় না, দেখতে। আমি প্রথম আসি আমার হচ্ছে পরীক্ষা দিতে আসার দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন আসি সেটা হচ্ছে আমার, মানে আপনার বোনের বিশ্ববিদ্যালয়ে আপনি আগে আসেননি? না কখনো আসা হয়নি। কেন আসেননি? ওইরকম আসা হয়নি, বারবারই কথা হয়েছে, দিদি বলেছে যে আয় একদিন ঘুরে যা, আসলে ওইরকম ভাবে আর আসা হয়নি মানে কখনো। যেই বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি এত স্বপ্ন বুনছেন সেটা কি শুধু দেখেই, মানে শুনেই শুধু কথা শুনছেন? ওই যে সেই একটা আলাউদ্দিনের একটা মুভি আছে না, যে পদ্মাবতের কথা শুধু শুনছেই, তেমন কি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার কাছে পদ্মাবতীর মতো ছিল কিনা? অনেকটা ওইরকমই, কারণ আমি কখনো আসলে দেখি নাই, যতটুকু দেখেছি ছবিতে, টিভিতে যখন নিউজগুলা হতো সেই জিনিসগুলো দেখতাম, তো এতটুকুই দেখা। এবং প্রথম যেদিন দেখি আমার সি ইউনিটের পরীক্ষার আগের দিন ঢাকাতে আসি, এবং ওই দিনে কি আর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা। আপনার সিট কোথায় ছিল পরীক্ষার? আমার সিট ছিল বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুলে, এবং আমি অবস্থান করছিলাম জগন্নাথ হলে, দিদির এক বন্ধুর কাছে ছিলাম। তো সেখান থেকেই পরীক্ষা দিতে যাওয়া, এবং হচ্ছে তারপরে তো ওইখানেই, ওই হলেই আমার অ্যাটাচমেন্ট। ভর্তি পরীক্ষার আগের দিন বা যখন ধরেন যে বাসা থেকে চলে আসতে হচ্ছে, যে আমি মানে সবকিছু ক্লিপবোর্ড নিয়ে স্কেল টেস্কেল গুছিয়ে বাসে উঠে আমি ঢাকায় আসব, এর আগের যে প্রিপারেশন, তারপরে ঢাকায় আসলাম, এসে নিয়ে আবার একটা হলে উঠতেছি, পরীক্ষার আগের দিনের যে ইনভায়রনমেন্ট, আগের 2 দিন থেকে আমি ইনভায়রনমেন্টটা ধরি। যারা ঢাকার বাইরে থেকে আসে, যারা ঢাকায় থাকে তারা তো আগের দিনে গুছিয়ে টুছিয়ে নেয়, কিন্তু যারা ঢাকার বাইরে থেকে আসে, এই যে এই 2 দিনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এবং পরীক্ষার দিন সকালবেলা ওই দিনের আসলে ফুল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এটা আমরা শর্টে জানতে চাই। আমি যখন প্রথম আসলাম ঢাকাতে, তো জগন্নাথ হলে অবস্থান করছিলাম, আমার মতে অ্যাডমিশনের কমপক্ষে 7 দিন আগে একজন স্টুডেন্টকে আর নতুন কোনো কিছু পড়া উচিত না। সে আগে যে জিনিসগুলো পড়েছে সেটাই তখন রিভাইজ দেওয়া উচিত। আমিও সেই জিনিসটাই ফলো করছিলাম, এবং পরীক্ষার আগের দিন রাতে আমি কোনো আসলে পড়াশোনা করিনি, যদিও বা একটা ইংরেজি বই নিয়ে এসেছিলাম। যখন বইটা খুলে দেখলাম যে আসলে এখন যদি আমি পড়তে যাই হয়তো বা কোনো একটা ভুল গেলে আমি অনেক বেশি ভয় পেয়ে যাব, আমি এক্সাম হলে ভালো করতে পারবো না। তো ওই দিন সকাল সকাল ঘুমানো ট্রাই করছিলাম, কিন্তু আসলে প্রত্যেকটা স্টুডেন্টের যা হয় ওই দিন রাতে আসলে তেমন ভালো ঘুম হয় না। যতটুকু চেষ্টা করেছি ঘুমানোর, সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দিদি হল থেকে এসে আমাকে রিসিভ করে, যেহেতু আমার হলের সামনে আমার সিট ছিল, আমি বেরিয়ে দেখি সবাই আসলে বই হাতে নিয়ে পড়াশোনা করছে। তা আমি তো একটু ভয় পেয়ে গেলাম যে আসলে আমি তো কোনো বই টই নিয়ে আসিনি, আমি কিভাবে আসলে এখন কি করব। দিদিকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে কি, এই যে এরা এত পড়তেছে আমার কি হবে। বলতেছে এখন যারা পড়াশোনা করছে আসলে এদের কারো হবে না, যারা পড়াশোনা করেছে তারা এই 3টা মাস খুব ভালোভাবে পড়াশোনা করেছে, যারা এখন পড়ছে আসলে এগুলো থেকে কোনো আউটপুট আসবে না। তো আমার সাজেশন হচ্ছে পরীক্ষার 7 দিন আগে কোনো প্রকার নতুন কোনো ইনপুট না নেওয়া, যতটুকু আমি পড়েছি সেটাকেই বারবার মেমোরাইজ করা, যদি কোনো জায়গায় দুর্বলতা থাকে যেটা আমার অলরেডি পড়া হয়ে গেছে সেটা আরেকবার করে একটু রিভাইজ দেওয়া নেওয়া, এবং পরীক্ষার আগের দিন রাতে কোনো পড়াশোনা না করাই বেটার। ওইটা হচ্ছে পুরোটাই রিল্যাক্স থাকা, এবং পরীক্ষার আগের দিন সকালে ভালোভাবে ফ্রেশ হয়ে, এবং কোনো বই টই তখন ধরার দরকার নাই, এক্সাম হলে যাব মাথা ঠান্ডা রেখে জাস্ট পরীক্ষা দেওয়াটাই ইম্পর্টেন্ট। তো আমরা পরীক্ষার আগের দিনের ঘটনাও জানলাম, পরীক্ষার যে 3 মাস বা এইচএসসির মধ্যে আপনার প্রিপারেশন সবকিছুই আমরা জানলাম। আমরা রেজাল্টের দিনের ঘটনাও জানি, রেজাল্টের আগের দিনের ঘটনাটা আমরা জানি না। বা আচ্ছা, আমি যদি এখন একটা কম্পেয়ার করি এইচএসসির রেজাল্ট ভার্সেস অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, কোন রেজাল্ট আপনার কাছে সব থেকে বেশি ভীতিকর ছিল বা পেইন দিছে কোনটা বেশি সবচেয়ে? অ্যাডমিশনের রেজাল্ট অবশ্যই। আমি আগে শুরুতে বলছি যে আমি এইচএসসির জন্যই কখনোই মানে এত বেশি এক্সাইটেড ছিলাম না। আমি সবসময় ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় তাহলে অবশ্যই আমাকে এইচএসসিতে ভালো এমনি করতে হবে। আমি যদি পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়ে দিই আমার এইচএসসির জন্য কোনো কিছু বাদ থাকবে না। তো এইচএসসি রেজাল্ট দিয়েছে, বাবা এসে রেজাল্ট জানিয়েছে, এবং ঠিক আছে আমি আবার কোচিং এ গেছি, পড়াশোনা শুরু করছি, যেহেতু এইচএসসি রেজাল্ট অ্যাডমিশনের যে প্রিপারেশন টাইমের মধ্যেই দেয়, নর্মাল একটা দিনের মতোই ছিল জিনিসটা। তবে এই যেদিন হচ্ছে অ্যাডমিশনের রেজাল্ট দেয় সেদিন মনে হয়েছে যে আলটিমেট রিলিফ হয়েছে আমার জীবনে। আমি যে 4টা বছর পড়াশোনা করেছি, আমি এই অ্যাডমিশনের 3টা মাস যে পরিশ্রমটা করেছি, আমার বাবা মা আমার পরিবার যেই প্রত্যাশাটা আমার পর করেছে সেটা অবশেষে সাকসেসে পরিণত হয়েছে। খুবই এক্সাইটেড ছিলাম আর কি ওই দিন। আচ্ছা, ভার্সিটিতে তো আসার পর থেকে কি একদম ফার্স্ট ইয়ার থেকে হলে আছেন আপনি? ফার্স্ট দিন থেকে, ভর্তির দিন থেকেই আমি হলে ছিলাম। আমরা তো জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটা গেস্ট রুম কালচার ছিল, যদিও এখন সেটা আর নেই, এখন আর দেখা যাচ্ছে না। তো সেই গেস্ট রুম কালচারের মধ্যে দিয়ে অবশ্যই যাইতে হয়েছে আপনাকে। আমি লাকি ছিলাম যে বারবারই দিদির জন্য লাকি ছিলাম, দিদির পরিচিত থাকার কারণে শুরুর একটা বছর আমাকে আর এই প্রসেসটার মধ্যে যাওয়া লাগে নাই। কিন্তু তখন যখন পরবর্তীতে তারা খোঁজ পেয়েছে যে আমি নন পলিটিক্যাল, যেটা বলি নন পলিটিক্যাল আছি, তার পরবর্তীতে আমাকে কিছু জিনিস ফেস করা লেগেছে। ওই জিনিসটা খুব বেশি ছিল আমি বলবো না, তবে যারা ফেস করে এই বিষয় নিয়ে, আপনি মানে যারা ফেস করতো এই সময়টাতে, মানে যদি মানে অনেকে বলে না যে গেস্ট রুম কালচারটা থাকলেই বোধহয় একটু ছোটখাটো কিছু দরকার আছে, সিনিয়রের সাথে জুনিয়রের সম্পর্ক, হ্যান ত্যান অনেক রকম কথা থাকে। তো এই বিষয়টা নিয়ে যারা দেখো, আমি অনেক আমার বন্ধুদের দেখেছি যে তারা ক্লাসরুমে আসতেছে
ঝুলতে ঝুলতে এসে নিয়ে বসে আছে, বলতেছে আরে এই ভার্সিটি লাইফ কেমন একটা পেইন হয়ে যাচ্ছে। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? প্রথমেই যে কোশ্চেনটা উত্তর দিই সেটা হচ্ছে সিনিয়র জুনিয়রের সাথে সম্পর্ক। দেখেন, সিনিয়র জুনিয়রের সাথে সম্পর্ক করার জন্য যে আমার পলিটিক্সে থাকা লাগবে বা হলের যে যে কালচারটা ছিল সেটা থাকা লাগবে, সেটা একদমই নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাব আছে, আমাদের এফবিএস এ অনেকগুলো ভালো ক্লাব আছে। সেখানে জয়েন করলে আমরা বিভিন্ন ব্যাচের সাথে, বিভিন্ন জেলার মানুষের সাথে আমি পরিচিত হতে পারি। তাছাড়াও প্রত্যেকটা হলেই কিন্তু ডিবেট ক্লাব বলি, বিজনেস ক্লাব বলি, অনেক ধরনের ক্লাব আছে, সামাজিক ক্লাব বলি, ধর্মীয় ক্লাব আছে, এগুলোতে আমি জয়েন হতে পারি। সেখান থেকে আমি আমার পরিচিতিটা বাড়াইতে পারি। এর জন্য তো আমার পলিটিক্সের দরকার নাই। একটা স্টুডেন্ট যখন সারা রাত সে গেস্ট রুমে থাকে, তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় যে তুমি ঘুরে আসো, সে সকালবেলা যে কিন্তু ক্লাসে মনোযোগ দিতে পারে না। যখন সে ক্লাসে মনোযোগ দিতে পারছে না, পরীক্ষার আগে কিন্তু সেই টপিকটা সে ভালোভাবে বুঝতে পারবে না। এবং পরীক্ষার আগেও কিন্তু যে তাকে ছাড় দেওয়া হয় এমন জিনিসটা না। এই জিনিসগুলো মানুষের পড়াশোনাকে অনেক বেশি প্রভাবিত করে। আশা করি যেহেতু এখন এটা কমে গেছে, নেই, এই জিনিসটা সামনেও থাকবে এবং আমাদের যারা সামনের ব্যাচগুলো আসছে এই সুবিধাগুলো নিতে পারবে। তারা পড়াশোনা করে তাদের জীবনে যে ক্যারিয়ার সেটা করতে পারবে। তো বিশ্ববিদ্যালয় জীবনে আসার পর আমরা যেহেতু জানলাম যে আমরা আগে কখনো কোনো রমণী বা এমন কিছু হয়নি, মানে শুধু খেলাধুলা নেই, মানে মাঠের খেলাধুলা নেই, আপনি ব্যস্ত ছিলেন। তো বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা যেটা জানি, যেটা শুনে থাকি আর কি, বিশ্ববিদ্যালয়ে আসলে চিল আর চিল, বিশ্ববিদ্যালয়ে আসলে প্রেমের অভাব হবে না, টিউশনের অভাব হবে না। তো এই যে যে বিষয়গুলো আমরা যেগুলো শুনে আসি সেগুলো আসলে কতটুকু সত্য? আচ্ছা, চিল আর চিল বললে জীবনটাকে যদি আমি চিল বলে নিই, জীবনটা চিল। বিশ্ববিদ্যালয়ে আসলে দুইটা সুযোগই আছে, আপনি অনেক ভালো হতে পারবেন, আপনি অনেক খারাপ হতে পারবেন। এখন যদি অনেক বেশি চিল ভেবে নিই তাহলে কিন্তু সমস্যা। এখানে পড়াশোনা আছে, পরীক্ষার চাপ আছে, অন্যদিকে বন্ধু বান্ধব আছে, খেলাধুলা আছে, ভালো সময় কাটানোর সুযোগ আছে, মানে সবকিছুই মেনটেন করতে হবে। শুধু আমি পড়াশোনা করবো বিশ্ববিদ্যালয়, এটাও দরকার নাই, আবার সারাদিন আমি চিল করব, এটাও না। দুইটার একটা কম্বিনেশন হলে বিশ্ববিদ্যালয় জীবন অনেক সুন্দর হয়। আমার দিক থেকে যদি বলি, আমার দুইটাতে আমি ফোকাস করছি, অনেক বেশি খেলাধুলা করছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ঘোরাঘুরি করেছি, ট্যুর দিছি, ঠিকই ডিপার্টমেন্টে ভালো পড়াশোনা করছি, প্রত্যাশা অনুযায়ী যতটুকু পড়ছি মোটামুটি ভালো রেজাল্ট আছে। আরেকটা কোশ্চেন কি ছিল? একটা ছিল টিউশন এবং প্রেম ভালোবাসার যে বিষয়টা থাকে। টিউশনের যে বিষয়টা সেটা হচ্ছে ঢাকা শহরে টিউশন পাওয়াটা আসলে একটু টাফ, তবে চেষ্টা করলে পাওয়া যায়। বিষয়টা হচ্ছে যারা পায় প্রেম ভালোবাসা আর টিউশন দুইটাই, যারা পায় তাদের অনেকগুলো থাকে, যারা পায় না তাদের একটাও থাকে না। তবে চেষ্টা করলে টিউশন পাওয়া সম্ভব। শুধু টিউশন না, টিউশন ছাড়াও অনেক আর্নিংস এর সোর্স গুলো আছে। যারা নতুন আসবে তাদের অ্যাডভাইস থাকবে, যারা আপনাদের সিনিয়র ব্যাচগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কি কি আর্নিং সোর্স বা কিভাবে তার জীবনটা ধারণ করা যেতে পারে। এগুলো সহজেই আর্নিং করা, শুধু টিউশন বাদে অন্যান্য সুযোগগুলো আছে। গ্রেট। তাহলে বলা যায় যে বিশ্ববিদ্যালয় জীবন মোটামুটি যেমন চেয়েছিলেন তেমন থেকে অনেক বেশি পেয়েছি আমি। অনেকে বলে না যে স্কুল কলেজের লাইফের বন্ধু বান্ধবী আসল বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধুর মানে বিশ্ববিদ্যালয়ে নাকি বন্ধু হয় না, এই কথাটা কি সত্যি? বা আপনি কি বিশ্ববিদ্যালয়ের লাইফে বন্ধু পেয়েছেন? আমার অসংখ্য বন্ধু আছে, আমি যখনই রাস্তাতে বেরোই আমার শুধু বন্ধু আর বন্ধু। হ্যাঁ, এখন ভালো বন্ধু আমি যদি বলি, যারা আমার বিপদে আপদে আসবে, যারা আমাকে সাহায্য করবে, এমন বন্ধুও আছে। সবাই যে খারাপ এমন নয়। এখন আমি যদি কাউকে বন্ধু হিসেবে মনে করি, তাকে সাহায্য করি, সেও তো আমাকে সাহায্য করবে। এখন আমিও যদি মনে করি যে না, আমি তাকে সাহায্য করব না, তাহলে তো সে আমাকে কখনোই সাহায্য করবে না। বিষয় হচ্ছে দুইটা পক্ষ থেকেই একটা সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, এই জিনিসটা যদি থাকে, বিশ্ববিদ্যালয়েও অনেক ভালো বন্ধু পাওয়া যায়, অনেক ভালো একটা মেমোরি ক্রিয়েট করা যেতে পারে। তো অনেক সুন্দর একটা স্টোরি আপনার কাছ থেকে জানলাম। এখন শেষ একটা প্রশ্ন আপনার জীবন নিয়ে করতে চাই যে এই ফাইন্যান্সে পড়াশোনার পরে, এখন তো হয়তো বা 4th ইয়ারে আছেন, তো এইটা শেষ হওয়ার পরে আপনার পরবর্তী ইচ্ছাটা কি? যেহেতু বিবিএ এর পরে সবারই একটা ইচ্ছা থাকে এমবিএ করার, কারোর ইচ্ছা থেকে সরকারি চাকরিতে যাওয়ার বা ফাইন্যান্সিয়াল সেক্টরে। কিছু প্ল্যান আছে, এখনো পুরোটা এক্সিকিউট করব কিনা জানি না। হয়তো বা এমবিএ করতে পারি, না হয় প্রাইভেট সেক্টরের জন্য প্রিপারেশন নিব। এই হচ্ছে আমার প্ল্যান। সো আমরা একদমই পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার খুবই ভালো লাগছে, ইমন কুন্ডুর সাথে বসে আমি কিছু বিষয় জানতে পারলাম এবং আমিও অনেক কিছু জানতাম না কমার্সের বিষয়, সেগুলো আমার কাছে আসলে নলেজটা ক্লিয়ার হয়ে গেল। সো আমি এখন স্টুডেন্টদের জন্য ইমন কুন্ডুর কাছ থেকে কিছু জানতে চাই যে কমার্স নিয়ে যারা কমার্স নিব কি নিব না এটা নিয়ে ভাবতেছে, যে আমি কমার্স নিব নাকি সায়েন্সেই থাকবো। অনেকে দেখা গেল যে এসএসসির পরে নিতে চায়, সো তারা কি করতে পারে? আবার যদি কেউ দেখা গেলো কমার্সে পড়াশোনা করে, ভবিষ্যৎ নিয়ে তারা একটু ডিপ্রেসড থাকে যে আমি আসলে চান্স পাবো কি পাবো না, এদের আসলে জীবনে ভালো করার জন্য কি করতে পারে সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, কমার্স নিব কি নিব না, আমি অলরেডি বলে ফেলেছি যে কমার্সে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি জব সেক্টর আছে। তো যেহেতু অনেক জব সেক্টর আছে, অনেক সুযোগ সুবিধা আছে, তো ভালো স্টুডেন্ট যারা আছে তাদেরও উচিত এই সেক্টরটাতে আসা এবং এই সেক্টরটাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া। ভালোভাবে পড়াশোনা করা, অ্যাডমিশন টাইমটা ভালোভাবে কাজে লাগানো, যাতে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। আমি সবসময় যেটা বিশ্বাস করতাম, কেউ যদি নিজে ভালো থেকে পড়াশোনা করে, তার
চান্স পাওয়াটা অন্য কেউ ঠেকাইতে পারবে না। যারা যারা ভালো, যারা যারা যোগ্য, তারা অবশ্যই সেই জায়গাটিতে যাবে। আর যত বেশি ভালো স্টুডেন্টরা আসবে, হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটের সংখ্যাও বাড়বে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিটের সংখ্যা বাড়বে, আরো জব সেক্টর ক্রিয়েট হবে। তো এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই যে আমি চান্স পাবো কি পাবো না। নিজের গোলটাকে ঠিক করতে হবে যে আমি ভবিষ্যতে কি হতে চাই, সেই অনুযায়ী সাবজেক্টটা সিলেক্ট করাই বেটার। ধন্যবাদ ইমন কুণ্ডু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ শুনলাম ইমন কুণ্ডুর জীবনের গল্প এবং কমার্সে কি কি স্কোপ আছে এবং কমার্সে পড়ে একটা মানুষ জীবনে কি কি করতে পারে, সব কিছু নিয়ে আজকে ইমন কুণ্ডু আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিলেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে।